হাওয়া এবং আরএসএস যাদের উপলব্ধি করা যায় অথচ তাদের দেখা যায় না। সংঘ কিছু করবে না, হিন্দুরা তাদের আইডেন্টিটি ভুলে গেছে। সেই কারণেতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে। আজকে যুব সমাজ দিশা পাচ্ছে না, জেনজিরা দেশ বিরোধী হয় না। 1925 সাল ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার, যাকে লোকে ডাকতেন ডাক্তারজি, তার হাত দিয়ে নাগপুরে প্রতিষ্ঠিত হলো একটি নতুন সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বা সংক্ষেপে যাকে আমরা সবাই জানি আরএসএস। ধীরে ধীরে সেই সংগঠন ছড়িয়ে পড়লো নাগপুর থেকে গোটা দেশে। সংঘের প্রতি লোকের আগ্রহ আস্তে আস্তে বাড়তে লাগলো। সেই আগ্রহ ছড়িয়ে পড়তে লাগলো নানান জায়গাতে। আরও আসতে লাগলেন নতুন করে সংগঠক, বা নতুন করে যারা প্রচারক, বা নতুন করে যারা সেবক সংঘের কাজ করতে চান তারা। তো এরকমই আমাদের পশ্চিমবাংলাতেও আরএসএসের ব্যাপ্তিটাও অনেকটাই। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচার প্রমুখ শ্রী বিপ্লব রায়কে। বিপ্লবদা, আজকাল ডিজিটালে আপনাকে স্বাগত। নমস্কার। আমার একটা ছোট একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে বলা হয় হাওয়া এবং আরএসএস যাদের উপলব্ধি করা যায় অথচ তাদের দেখা যায় না। হাওয়া তো আমরা দেখতে পাই না, তেমনি আমার চারপাশে কে আরএসএস করে কে করেন আমরা জানিও না। মানে এটা কি মানে আদৌ ঠিক? বা যদি ঠিকই হয়, অবশ্যই ঠিক, কিন্তু যদি ঠিকই হয় তাহলে এটা কীভাবে সম্ভব? এটা কারণটা কি? আরএসএস মানে হচ্ছে রেডি ফর সেলফলেস সার্ভিস। আরএসএস মিন রেডি ফর সেলফলেস সার্ভিস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925-এ শুরু হয়েছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার, সে 1910-এ কলকাতায় এসেছিলেন মেডিকেলে পড়াশোনা করার জন্য, ডাক্তারি পড়াশোনা করে। আসার পরে অনুশীলন সমিতিতে যোগদান করেছেন, যুগান্তর দলে যোগদান করেছেন। যোগদান করার ফলেতে তিনি বিপ্লবী আন্দোলনের সঙ্গেও নিজেকে যুক্ত, পড়াশোনার সঙ্গে বিপ্লবী আন্দোলনের সঙ্গেও নিজেকে যুক্ত করলেন। অর্থাৎ তার মনের যে ভাবনা, সমাজের জন্য কাজ করার যে ভাবনা, সেই সময় শুরু হয়েছিল। কিন্তু সংঘ তার আরও 15 বছর পরে 25-এ শুরু হলো, নাগপুরে শুরু হলো। অর্থাৎ প্রেরণার সূত্রটা বাংলার থেকে নিয়ে গেলেন। আচ্ছা, এইখান থেকে নিয়ে গেলেন পুলিন বিহারী দাস, সেই সময় ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ইত্যাদি যারা ছিলেন সেই সময়ে। তো পুলিন বিহারী দাসের নেতৃত্বে সারা দেশে লাঠি খেলার প্রচলন ছিল, আর উনি সেইটা বিজ্ঞানসম্মত উপায়ে শরীর চর্চার একটি মাধ্যম লাঠিকে কেন্দ্র করে করেছিলেন। তো ডাক্তার হেডগেওয়ার এই লাঠি খেলাটাতে আকর্ষিত হয়ে সেই লাঠি খেলাকে সঙ্গে নিয়ে গিয়ে সঙ্গে ইম্পোজ করলেন, সঙ্গে যুক্ত করলেন। আর উনি বাংলায় আসার পরেতে আমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের যে গান ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটা শোনার পরে উনি বিমোহিত হয়ে গেলেন যে কি সুন্দর বর্ণনা, ভারতবর্ষের বর্ণনা। তাতে কোনো জায়গাতে দেশ বলে জায়গা নাম নেই, কিন্তু দেশকে আর বর্ণনা করা হয়েছে। ওনার চোখ দিয়ে জল বেরিয়েছে। আর তিনি যতদিন বেঁচে ছিলেন, বা তারপরে আজকেও সেই গানের প্রতি সংঘের সারা দেশে একটা আকর্ষণ। আজকে আমরা বাংলার স্বয়ংসেবক, আমরা যদি দেশের কোনো জায়গায় যাই, বা দেশের সমস্ত স্বয়ংসেবকরা এক জায়গায় হলে বাঙ্গাল সে আয়ে, আচ্ছা ও গীত আপকো মালুম হ্যায়, তো ধন ধান্য পুষ্প ভরা, এতটাই পপুলার, এত পপুলার। আজকেও আমাদেরকে সেইখানটা যাওয়ার সময় সেই গানের প্রতিলিপি নিয়ে যেতে, হিন্দি ভাষাতে নিয়ে গিয়ে তাদেরকে দিতে, তাদের সামনে আমাদেরকে গান গাইতে হয়। কারণ ডাক্তারজি ওই গানটা শুনে তার ভালো লেগেছিল। অর্থাৎ বাংলা হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতির পীঠস্থান। এইখান থেকে সংঘ কাজ শুরু হয়েছিল। সংঘের ভাবনাটা, সংঘটার পরে সংঘের নিয়ে ভাবনা শুরু, প্রেরণাটা তিনি এখান থেকেই পেয়েছিলেন। তাই সংঘ সিদ্ধান্ত অনুযায়ী ডাক্তারজি ঠিক করলেন যে সংঘ কিছু করবে না, সংঘ শুধু
স্বয়ংসেবক নির্মাণ, কার্যকর্তা নির্মাণ করবে, ভালো ডেডিকেটেড, যেইটা রবীন্দ্রনাথের ভাষাতে, রবীন্দ্রনাথ তার স্বদেশী সমাজ যে বই, সেই বইয়েতে লিখেছেন যে সমাজ ব্যবস্থা কেমন হবে, সমাজ ব্যবস্থা ভালো সমাজ গঠন করতে হবে, সেই সমাজের মধ্যে সকলের মধ্যে সৌভ্রাতৃত্ব, সকলের সমান আচার বিচার, সমান ভাবনা, এই ব্যবস্থা নির্মাণ করতে হবে। আর এই ব্যবস্থা নির্মাণ করার জন্য একজন ব্যক্তি, তাকে নায়ক বলা হচ্ছে। সেই নায়ক, প্রকৃত নায়ক, যে নায়কের কোনো নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে না, আচ্ছা, সমাজের ভাবনার, তার যে চিন্তা, তার যে আকাঙ্ক্ষা, সেইটাই তার ভাবনা। আচ্ছা, এই রকম নায়কদের দ্বারা সমাজ পরিচালিত হলে তবে দেশ শক্তিশালী, মজবুত হবে। এটা ভারতবর্ষের পরম্পরা। আচ্ছা। তো রবীন্দ্রনাথও লিখেছেন, বিনোবা ভাবে লিখেছেন, মহাত্মা গান্ধী বলেছেন রামরাজ্যের কথা, মানে এই ধরনেরই কথা সকলেই এই ভাষায় বলেছেন। তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেও শুধু কার্যকর্তা নির্মাণের কাজ করে, ভালো ব্যক্তি, সমাজের উপযুক্ত ব্যক্তি নির্মাণ করার কাজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করে। তাই এই কাজ দেখা যাবে না, এই কাজ বোঝা যাবে না, এই কাজ দেখতে হলে সেই জায়গায় যেতে হবে, আমাকে জায়গা বলতে কোনটা? সেই জায়গা মাঠ নয় যে আমরা গেলাম সকাল বিকাল ওখানে হচ্ছে। হ্যাঁ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাজের অভিনব পদ্ধতি ডাক্তার হেডগেওয়ার দেখিয়েছিলেন। ডাক্তার হেডগেওয়ার 1925-এর 27শে সেপ্টেম্বর বিজয়া দশমীর দিন নাগপুরে সংঘের শাখা শুরু করলেন। সংঘের শাখা বলা হয়। সংঘের শাখাটা কি, সেইখানে কিছু এই কিশোর বালক এইরকম তাদেরকে জড়ো করলেন, 15-20 জনকে জড়ো করলেন, ডেকে হেঁকে জড়ো করলেন, যাদের নাক দিয়ে পোটা পড়ে, ইজের প্যান্ট খুলে যায়, এই রকম তাদের নিয়ে খেলাধুলা করছে। কি ধরনের খেলাধুলা করছে আমি সেগুলো পরে আসবো, কি ধরনের খেলা, সেই খেলার প্রেরণা কি, খেলার থেকে লাভ কী সে বলবো। তো সেই খেলাধুলা করছে, তো তার বন্ধু, তার সহযোগী, তাকে যারা মানে নাগপুর শহরেতে, তারা 2-4 দিনের পরে জিজ্ঞেস করেছে যে ডাক্তার হেডগেওয়ার, তুমি প্রতিদিন বিকেলবেলা ওই একটা টিলার মাঠে কি করো? তো সঙ্গে শাখা করে, শাখা বুঝতে পারছে না, বুঝিয়ে বলেছে আচ্ছা হিন্দু সংগঠন। এই কথা শোনার পরে আবার তাদের সেই ব্যঙ্গাত্মক হাসি, সেই হাসি হচ্ছে যে হিন্দু সংগঠন মানে তো বড় বড় লোক থাকবে, থাকবে, ভাষণ দেবে, দেবে, এইটাই কনসেপ্ট, এইটা কিন্তু ট্র্যাডিশনাল কনসেপ্ট। তো ডাক্তার হেডগেওয়ারের কনসেপ্ট তো ব্যঙ্গাত্মক হাসি, তুমি ওই নাকে পোটা পরা, ইজের প্যান্ট খুলে যাওয়া, এদেরকে নিয়ে হিন্দু সংগঠন করবে? আর সেই সময়ে তো একটা ছিল, দেশ 1000 বছর মোগলরা আমাদের দেশকে শাসন করেছে, ইংরেজরা আমাদেরকে শাসন করেছে, আরও বিদেশিরা শাসন করেছে। সেই কারণে ভারতবর্ষের মানুষের মধ্যে যে হিন্দুত্বের বোধ, আমরা হিন্দু, আমাদের দেশ হিন্দুস্থান, আমাদের যে সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃতি, এইটা আমরা আস্তে আস্তে ভুলে গেছি। 1000 বছর বিদেশি আক্রমণকারীরা, বিদেশি শাসনকারীরা এখানে শাসন করার কারণেতে আমরা সেটা ভুলে গেছি। তাই ডাক্তার হেডগেওয়ারকে সেটা শুনতে হয়েছে যে হিন্দু সংগঠন তুমি করছো, হিন্দু সংগঠন বলো না, অন্য কিছু বলো, আমরা মানব। ঠিক আছে, হিন্দুরা যখন একজন হিন্দু মারা যায়, তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য 4 জনের কাঁধে নিয়ে যায়, সেই সময় হিন্দু সংগঠন, এটা আমরা বুঝি। তো মানে এরকম পর্যায়ে চলে গেছে, সমাজের অবস্থাটা এরকম পর্যায়ে অধঃপতনে এমন জায়গায় গিয়েছিল, হিন্দুরা তাদের আইডেন্টিটি ভুলে গেছিল। তো ডাক্তার হেডগেওয়ার এই আইডেন্টিটি প্রুভ করার কাজটা ডাক্তার হেডগেওয়ার শুরু করেছিলেন, মানে রিজারেকশন অফ হিন্দুইজম। হ্যাঁ। আচ্ছা। তো একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, যে যতটুকু জানি আর কি, যে আরএসএস একটি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ সংগঠন, মানে
এই শৃঙ্খলাটা কীভাবে তৈরি হয়েছিল? মানে আজও আপনারা বা আপনাদের পরবর্তী জেনারেশন এই ট্র্যাডিশনটাকে বয়ে নিয়ে যাচ্ছেন, এর পিছনে কারণটা কি? এতটা শৃঙ্খলাবদ্ধ হওয়ার পিছনে কারণটা কি? অনুশাসন, যে জাতিতে অনুশাসন থাকে সেই জাতি শ্রেষ্ঠ জাতি হয়। আচ্ছা। সেই জাতির শ্রেষ্ঠ জাতি হয়, অনুশাসন থাকতে হয়। আমরা যদি রাজত্বের কথা শুনি, জানি দেশে বিদেশে, তো রামরাজ্যের কথা, তো রামরাজ্যের অনুশাসন ছিল, সকলে নিজের নিজের কাজ সুচারুভাবে করত, তার জন্য কেউ ডিকটেট করতো না আলাদাভাবে। আমরা ইদানিংকালে বাংলায় শশাঙ্কের শাসনের কথা জানি। শশাঙ্ক এই রকম কর্ণসুবর্ণ অনুশাসিত অনুশাসনবদ্ধ। যখন যখন এই অনুশাসনের অভাব হয়েছে তখন তখন দেশের ওপর আঘাত এসেছে। সেই কারণেতে তারপরে আবার নতুন করে রিফর্ম করা, যেটা সেইটা সেই সংস্কার, যেটা সামাজিক সংস্কার, সেই সংস্কার হয়েছে। আমরা দেখেছি পুরানো সময় থেকে শঙ্করাচার্য হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতির যখন অধঃপতন ঘটেছে, শঙ্করাচার্য সারা দেশ জুড়ে, আর কেরল থেকে শুরু করেছে একদম অমরনাথ পর্যন্ত যাত্রা করে আর অনুশাসন ফিরিয়ে এনেছে। আমরা দেখেছি বুদ্ধের সময়তেও ঠিক এইরকমই হয়েছিল, সমাজের অধঃপতন হয়েছিল, সামাজিক মূল্যবোধের অভাব হয়েছিল। তো বুদ্ধদেবের সময় বুদ্ধদেব তাই করেছে। আমরা চৈতন্যদেবের সময় দেখেছি সমাজের অধঃপতন হয়েছিল, সমাজের সংস্কৃতির অবমাননা হয়েছিল। সেই সময় চৈতন্য মহাপ্রভু শুধু ওই 8 অক্ষরের নাম নিয়ে 16 শব্দের দিয়ে আর সমাজকে সংগঠিত করেছিলেন। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও এই ধরনের সমাজের যে অধঃপতন হয়েছিল, সামাজিক অধঃপতন হয়েছিল, তার জন্যই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অনুশাসনবদ্ধ সংগঠন করার একটি পরিকল্পনা আর মাধ্যম। সেই প্রতিদিন একটা জায়গায় আসা, নির্দিষ্ট সময় আসা, যেটাকে বলা হয় শাখা, সেই অভিনব পদ্ধতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মধ্যে প্রচলিত হয়েছে। একসঙ্গে আসা, একসঙ্গে চলা, একসঙ্গে বলা আর একসঙ্গে করা। আচ্ছা, এইটা শুধু একটা জায়গায় নয়, সারা দেশে। তাই আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বাংলা নিয়মটা গোটা ভারতেই একই রকম, একই ভাবে, একই ভাবনা, ধারাটা একই ধারায়। তাই আজকে কাশ্মীরের স্বয়ংসেবকের সঙ্গে বাংলার স্বয়ংসেবক, কেরলের স্বয়ংসেবক, গুজরাটের স্বয়ংসেবককে আপনি আলাদা 4 জনকে দাঁড়ালে 4 জনকেই বাঙালি মনে হবে, 4 জনকেই কাশ্মীরি মনে হবে, 4 জনকেই গুজরাটি মনে হবে, 4 জনকেই কেরলিয়ান মনে হবে। এই যে একটা অভিনব পদ্ধতি ডাক্তার হেডগেওয়ার দিয়েছেন সমাজকে। আচ্ছা, এই কাজ আজকে চলছে। সেই জন্যেই এতটাই ডিসিপ্লিন আপনারা আর কি। একটা জিনিস জিজ্ঞেস করছি, ধরুন একটা সংগঠন তৈরি হয়েছিল 1925 সালে, যেটা আপনাদের নাগপুরে। আচ্ছা, গোটা দেশে আরএসএস তার শাখা বা তার প্রসার বা তার ব্যাপ্তি বিস্তার করেছে। মানে এই যে একটা দীর্ঘ পথ এই কারণে বলছি, আমরা 2026-এ দাঁড়িয়ে আছি আর কি, 2025 চলে গেছে। একটা সংগঠনের 100 বছর পূর্তি, এটা খুব একটা সামান্য বিষয় নয়, কিন্তু সেটাকে টেনে নিয়ে যাওয়া একটা সংগঠনকে। মানে হয়তো অনেক সংগঠনই আছে যারা, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না, বা দেখা গেল খুব অল্প 2-1 জনকে দেখা যায়। কিন্তু আরএসএস এর যেটা ব্যাপারটা হচ্ছে যে একটা সংগঠন তার দিন দিন তার প্রসার। তো এই যে ব্যাপারটা, যে এই যে দীর্ঘ পথ অতিক্রম করাটা আপনাদের কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল? হ্যাঁ, চ্যালেঞ্জ তো ছিলই। সংঘ কাজ 1925-এ শুরু হওয়ার পরে ডাক্তার যে 1940 পর্যন্ত সংঘ কাজকে এগিয়ে নিয়ে গেছেন। 1938-39-এ মহারাষ্ট্রের বাইরে সংঘ পৌঁছেছে। 38-39-এর পরে আমাদের বাংলাতে 1939-এ কলকাতার মানিকতলা এলাকায় সংঘের শাখা প্রথম শুরু হয়েছিল। পরম পূজনীয় শ্রী গুরুজি MS গোলওয়ালকর, উনিও এখানে প্রচারক হিসেবে এসেছিলেন। তারপরে বালা সাহেব দেউরাস, উনিও বাংলায় এসেছিলেন সংঘ কাজ করার জন্য। তো কেশব দীক্ষিত,
তারপরে তো আরো এসছে, সেগুলো তো হ্যাঁ প্রথম একদম শুরুটা আমি বলছি। তো সংঘ কাজ ওই সময় শুরু হয়েছিল। তো সংঘ কাজ করার ক্ষেত্রে সুগম ছিল না, সংঘ কাজ করাটা সুগম ছিল না। যেমন ডাক্তারজি সংঘ কাজ শুরুর পরেই বিভিন্নভাবে প্রতিহত করার জন্য চেষ্টা হয়েছে। ডাক্তারজিকে দুবার জেলও খাটতে হয়েছে সংঘ করার জন্য। সংঘের মতন বক্তব্য মানে হিন্দুত্ববাদী বক্তব্য রাখার জন্য 1932-এ তাকে জেল খাটতে হয়েছিল, জেলে যেতে হয়েছিল। এই রকমভাবে 1900 সংঘ কাজ যেমন যেমন বেড়েছে সেই রকম বিভিন্ন জায়গায় বাধা হয়েছে। 1947-এ দেশ স্বাধীন হওয়ার পরে দেশ ভাগ হয়েছে। সেই সময় সংঘের স্বয়ংসেবকরা যে পাকিস্তান, সেই পাকিস্তান থেকে হিন্দুদেরকে উদ্ধার করে এই নিজের দেশে ফিরিয়ে আনার জন্য জীবন বলিদান দিয়ে পাঞ্জাব, পশ্চিম পাকিস্তানে এবং পূর্ব বাংলাতেও এই কাজ সংঘের স্বয়ংসেবকরা করেছে। তো বাধা ছিলই, সেইগুলোর জন্য অনেক বাধা, অনেক প্রাণ বিসর্জন দিতে হয়েছে। তারপরে 1947-এ স্বাধীন হওয়ার পরে 48-এ গান্ধী হত্যা হয়েছে। গান্ধী হত্যার পরেতে সংঘের কাজ সেই সময় জনসমর্থন সংঘের প্রতি মানুষের আস্থা নিষ্ঠা বাড়তে শুরু করেছিল। সেই কারণে নাথুরাম গডসে হত্যাকারী, সে নাকি RSS ছিল, সেই অপবাদ দিয়ে আর সংঘের কাজকে প্রতিহত করা হয়েছিল 1948-এ। তো 1948-এ প্রতিহত করা হয়েছিল। তখন সারা দেশে, সমস্ত প্রদেশে, সারা দেশে মানে পশ্চিম পাকিস্তান, পূর্ব বাংলা, এইসব জায়গাতেও ছিল 47-এর আগে। আমাদের বাংলাতে ময়মনসিংহ, ঢাকা, এইদিকে ফরিদপুর, চট্টগ্রাম পর্যন্ত সংঘের শাখা পৌঁছেছিল। ওদিকে সিন্ধু, করাচি, লাহোর, ওইসব জায়গাতেও সংঘের শাখা ছিল, বিস্তার লাভ করেছিল। তো সেই সময়তে যে ধাক্কা, সংঘের ওপরে ধাক্কা, সেই ধাক্কা সংঘকে সইতে হয়েছে। কিন্তু সংঘের কাজ বন্ধ হয়নি, সংঘের কাজ বন্ধ করতে পারে। শাখা তখনও যেরকম চলেছে সেরকম চলেছে। কিছু বাধা হয়েছে, কিছু অঘটন ঘটেছে, বিভিন্ন ব্যক্তিদের হত্যা হয়েছে, বিভিন্ন ব্যক্তিদের উপরে নির্যাতন হয়েছে, সেগুলো হয়েছে। কিন্তু সংঘ কাজকে প্রতিহত করে দিতে পারেনি। আচ্ছা, 1948-এর পরে সংঘকে ব্যান করে দেওয়া হয়েছিল। ব্যান উঠে যাওয়ার পরে সংঘের প্রতি মানুষের ভাবনা, ভালোবাসা আর উচ্ছ্বাস দেখা গেল। সংঘের প্রতি মানুষদের যুক্ত হতে চাইল, হাজারে হাজারে যুবকরা যুক্ত হতে চাইল, সমাজের বিশিষ্ট নাগরিকরা যুক্ত হতে চাইল। তো সংঘ কাজ উত্তরোত্তর বেড়েছে। তাই সংঘ কাজের 3টে পর্যায়। একটা হচ্ছে স্বাধীনতার সময় পর্যন্ত, দেশ ভাগের আগে পর্যন্ত একটা পর্যায়েতে, সেই পর্যায়েতে সংঘ কাজ আর আস্তে 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 সারা দেশে বিস্তৃত, সারা দেশের বিভিন্ন প্রদেশে, জেলা শহর এগুলোতেও বিস্তৃত হওয়ার জন্য কাজ করেছে, সুচারুভাবে কাজ করেছে। সেই কাজকে প্রতিহত করা হয়েছে। সেই সময়েতে প্রতিহত হওয়ার পরে, সংঘ কাজ ব্যাহত হওয়ার পরে সংঘের কথা বলার মতো সমাজে কেউ ছিল না। আচ্ছা, সেই কারণেতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে। যেমন যে সংঘ যে প্রতিদিন এক জায়গায় আসা, চলা, একসঙ্গে বলা, একসঙ্গে করা, এই কাজ যেমন করবে, সমাজে সংঘের কথা, সংঘ একটা সংগঠন, সমাজের কাজ করছে, সমাজকে সংরক্ষণ করার কাজ করছে। এই কাজ করাটা সমাজের উপযোগী কাজ। সেই কাজটা মানুষেরা বুঝতে পারছে ভালো, কিন্তু তারা বলতে পারছে না। আচ্ছা, তাই সেইখানে এইটা করার জন্য সেই সময় আর
প্রথম বিদ্যার্থী পরিষদ সংগঠন 1948-এ শুরু হয়। 1948-এ সারা দেশে সংঘের সাহিত্য সাপ্তাহিক পত্রিকা, বাংলাতে স্বস্তিকা, পাঞ্চজন্য অর্গানাইজার, সারা দেশে সমস্ত ভাষাতে 1948-এতে আর সংঘের ভাবনায় পত্রিকা প্রথম প্রকাশ হলো। তারপরে বিদ্যার্থী পরিষদ, তারপরে রাজনৈতিক ক্ষেত্রে জনসংঘ, তারপরে মজদুর সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ 1964, এইভাবে বিভিন্ন সামাজিক সংগঠনকে তৈরি করা হলো। সংঘের স্বয়ংসেবকরা বিভিন্ন সামাজিক সংগঠন তৈরি করলো। সবকটাই সংঘের একটি শাখা, সংঘের ভাবধারায় শাখা। আচ্ছা আচ্ছা। দাদা, একটা জিনিস আপনাকে বলছি, যে একটা অভিযোগ ওঠে যে আরএসএস তারা নাকি দেশের স্বাধীনতা সংগ্রামে সেভাবে সামিল হয়নি। এটা আদৌ কতটা সত্যি, বা আদৌ কি সত্যি, নাকি এটা পুরোটাই মিথ্যা? এইটা যারা বলে, আমি লক্ষ্য করে দেখেছি, যারা বলে তারা স্বাধীনতা সংগ্রামী নয়, তাদেরও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে দূর দূর পর্যন্ত সংগ্রাম নেই, সম্পর্ক নেই, তারা বলে। ঠিক আছে, নাম করেও বলতে পারি, কিন্তু নামের দরকার নেই, তারাই বলে। ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামে তাদের দূর দূর সম্পর্ক নেই। স্বাধীনতা সংগ্রাম ভারতবর্ষে হাজার বছর ধরে করেছে, ভারতবর্ষের নাগরিকরা করেছে, ইংরেজদের সময়তেও করেছে। 1905 পর্যন্ত সাধারণভাবে নাগরিকরা আর স্বাধীনতা সংগ্রাম করেছে। 1885-তে কংগ্রেস স্বাধীনতা সংগ্রামের জন্য প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। প্ল্যাটফর্ম তৈরি, স্বাধীনতা কোনো দল নয়, এক প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, একটা সর্বভারতীয় প্ল্যাটফর্ম হয়েছিল। তখন কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে সকলে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সঙ্গে প্রথম যুক্ত হয়েছিলেন। তো পরে কংগ্রেসের সঙ্গে তার মতান্তর হলো, মতান্তর হওয়াতে উনিও আজাদ হিন্দ ফৌজ, ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন, রাজনৈতিক সংগঠন করলেন। তো নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামী নয়? ডাক্তার হেডগেওয়ার পুলিন বিহারী দাসের নেতৃত্বে অনুশীলন সমিতির সদস্য হয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামী দল তো সেটা। সেখানে কোকেন নামে, লালবাজারে তার দস্তক রয়েছে, কোকেন নামে ডাক্তার হেডগেওয়ার এখানে কাজ করেছেন। 1 বছরের মধ্যে উনি প্রথম যে কোর টিম, সেই টিমের সদস্য অনুশীলন 1 বছরের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, এটা সহজ বিষয় না, কতটা থাকলে হয়, যোগ্যতা থাকলে হয়। নাগপুরে 1916 পর্যন্ত, 16 পরে নাগপুরে গিয়ে কংগ্রেসের নেতৃত্বে উনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরেতে সরাসরি আরএসএস সংগঠন তো 1925-এ হয়েছে। আরএসএস সংগঠন তাদের ভাবনা উদ্দেশ্য যেটা ছিল, সেটা স্বাধীনতার উপযোগী ভাবনা তৈরি করা, সেই কাজ ছিল। স্বাধীনতা সংগ্রাম মানে কি? স্বাধীনতা সংগ্রাম মানে কি লাল বাল পালের মতন স্বাধীনতা সংগ্রামের আহ্বান, না মহাত্মা গান্ধীজির মতন আহ্বান? কোনটা? সমাজকে সংস্কার করতে হবে, সমাজকে এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য দায়িত্ব পালন করতে হবে, সেই রকম কাজ করা। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই কাজ করেছে, আজকেও সেই কাজ করছে। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা যাতে রক্ষা থাকে, সেই কাজ সংঘ করেছে। সমাজে আজকের দিনও যখন এই রকম পরিবেশ নির্মাণ হয়েছে, আমরা পাঞ্জাবে খালিস্তানি মুভমেন্ট হয়েছে, সেই সময়তে যখন সরকার, কেন্দ্র সরকার, সেইখানকার রাজ্য সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে, সেই সময় সংঘ সেইটাকে প্রোটেক্ট করার জন্য, খালিস্তানি মুভমেন্টকে প্রোটেক্ট করার জন্য সংঘ সিদ্ধান্ত নিয়েছিল সারা দেশ মানে যাতে না আসতে পারে, বাড়তে না পারে, প্রতিহত করা যায়। তো সংঘ সিদ্ধান্ত নিয়েছিল সারা দেশ থেকে একজন করে প্রচারক, সংঘের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক পাঞ্জাবে যাবে। পাঞ্জাবে যাওয়ার পরে তারা
সেই খালিস্তানি মুভমেন্টকে রেজিস্ট করবে। আচ্ছা, আর করেছে 1.5-2 বছরের মধ্যে, মাত্র 1.5-2 বছরের মধ্যে রেজিস্ট করেছে। সেখানে সরকার পরিবর্তন হয়েছে, সেখানে পরিবেশ ভালো পরিবেশ হয়েছে, আতঙ্কবাদী পরিবেশ থেকে মুক্ত হয়েছে, ভয় ভীতির থেকে মুক্ত হয়েছে। জম্মু কাশ্মীরের তেমনই জম্মু কাশ্মীরেও হয়েছে। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্বাধীনতা সংগ্রামে কাজ করেনি, এই যারা বলে তারা করেছি কিনা সেইটা বলতে হবে। তাদের বলতে হবে যে আমরা এইটা করেছি, স্বাধীনতা সংগ্রামে আমরা এই কাজ করেছি বা আজকেও সেই কাজ করছি, সেটাও তাদের বলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দেশকে ভালোবাসার জন্যই, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকদের একটাই কাজ যে দেশকে পরম বৈভবশালী করা আর দিনের শেষে ভারত মাতা কি জয় বলা, এইটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ। অর্থাৎ সংঘের এর বাইরে কোনো ভাবনা নেই। এই মুহূর্তে সংঘ 100 বছর পার করে 101 বছর চলছে আর কি, তাই তো? 1925-এ আপনাদের 100 বছর পূর্তি হয়েছে, সরি শুরু হয়েছিল 2025-এ 100 বছর পূর্তি হলো। এই 100 বছর পূর্তি উপলক্ষে আপনারা কি কি মানে সূচি নিয়েছেন বিপ্লবদা? সংঘ 100 বছর পূর্তি উৎসব উদযাপন করবে না, এটা ঠিক করেছে। সংঘের কাজ হচ্ছে সমাজের কাজ, তাই সমাজের উপযোগী ব্যাপারটা এরকম নয় যে বড় কোনো ফাংশন করলাম। হ্যাঁ হ্যাঁ, না করবে না, করবে না। সংঘের শতবর্ষ উৎসব হবে না। আচ্ছা, সমাজের শতবর্ষ উৎসব সমাজের জন্য করতে হবে। সংঘ শতবর্ষ ধরে যে কাজ হয়, আমরা বাড়িতে যেটা প্র্যাকটিস করি, পড়াশোনা করি, সেটা পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পর তার রেজাল্ট আমরা পাই, কেমন পড়াশোনা করলাম কী। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 100 বছর ধরে সমাজের কাজ করছে, সংঘের স্বয়ংসেবকরা সেগুলো প্র্যাকটিস করছে। সেই প্র্যাকটিসগুলোর মধ্যে হচ্ছে যে এর ব্যবহার, স্ব আধারিত ব্যবহার, আধারিত নিজস্ব যেটা, হ্যাঁ, স্বভাব, স্বজন, স্বভাষা, স্বভূষা। ঠিক আছে, এটা সংঘের জন্য নয়, সমাজের জন্য। স্বভাব যদি ঠিক না থাকে তাহলে ঠিক হবে না। আমি একটা উদাহরণ, আমার সঙ্গে কিছুদিন আগে একজনের পরিচয় হয়েছিল, নাম আমি নাম বলছি না, কিন্তু আমি বলছি স্বভাব কেমন। একটা কোনো বিষয়ে সামাজিক বিতর্ক হয়েছিল, ওনাকে নিয়ে বিতর্ক হয়েছিল। তো সেটা হচ্ছে পুজোর সময় রান্না করবে, সেই রান্না খাওয়াবে আর কি, আমিষ রান্না করবে, আমিষ রান্না করে খাওয়াবে, তাতে তার আপত্তি নেই। কিন্তু সে সেই আমিষ খাবার খায় না। আচ্ছা, সেই ব্যক্তি সেই আমিষ খাবার খায় না, সে নিরামিষাশী, সে গোপালক, গরুকে সেবা করে। ঠিক আছে, সে কোনো আমিষ ভক্ষণ করে না, আচ্ছা, কোনো মাংস ভক্ষণ করে না, কোনো রকম মাংস ভক্ষণ করে না। কিন্তু মাংস সে রান্না করবে পুজোর দিনে, সে বলছে একটা জায়গায়। আচ্ছা, ঠিক আছে, সেই নিয়ে একটা বিশাল সমাজের হয়ে গেল। তো এইটা কি হচ্ছে স্বভাব আর কাজ ঠিক নেই, সেই কারণেতে বিতর্ক, সেই কারণে বিতর্ক। না, আমি বুঝতে পারলাম না কেন বলছি কথাটা। মানে সে রান্না অনেকেই থাকে, মাংস খায় না, তারা রান্না করে, কিন্তু সে যে খায় না সে রান্নাও করবে না, কিন্তু সেটা কোনোভাবে সামাজিক তাকে উত্তেজিত করার জন্য সেই ভাবনা সে ভেবে আর সেইটা বলছে, তার স্বভাবে নেই, সেই খাবারটা তার স্বভাবে নেই, প্র্যাকটিসে নেই। যেই জিনিস প্র্যাকটিসে থাকবে না সেই জিনিস সে করবে না, করে না, সাধারণত করে না। কিন্তু কোনো জায়গায় জাহির করার জন্য সে হয়তো উত্তেজিত ভাবে সে এখনই করতে পারি এরকম একটা। তো ক্রেডিট নেওয়ার ব্যাপারটা, তো এইটা তার স্বভাবজাত বিষয় নয়। তাই স্বভাবকে নিজের কন্ট্রোলে রাখা, এইটা করতে হবে। স্বভাষার ব্যবহার যদি না করা হয়
আমাদের মানে বামফ্রন্টের সরকারের সময় হয়েছিল মাতৃভাষা মাধ্যমে তার একটা দিক ঠিক ছিল যে মাতৃভাষায় যদি জ্ঞান না থাকে তাহলে সে ঠিক করে নিজেকে প্রস্ফুটিত করতে পারবে না, নিজেকে সমাজে প্রতিফলিত করতে পারবে না। তো ভাষার ওপরে, সব ভাষার ওপরে গর্ব থাকতে হবে, সব ভাষার ওপরে অধ্যয়ন থাকবে, সব ভাষার ওপরে নিজেকে কাজ করতে হবে। তো এই ধরনের সবটাই অর্থ হচ্ছে নিজের থেকে, হ্যাঁ শয় বয়, তো নিজের থেকে করতে হবে, ঠিক আছে। স্বদেশী নিজের দেশে, হ্যাঁ, এই শয়ের ওপরে কাজ করতে হবে। তাই এইটা যদি করা হয় তাহলে এর মানুষের মনের মধ্যে একটা পরিবর্তন হবে। দ্বিতীয় হচ্ছে সামাজিক ব্যবস্থার মধ্যে পরিবার যে আছে, পরিবারগুলো আজকে আমরা দেখছি বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে উৎখাত হয়ে যাচ্ছে। আজকাল 60% ডিভোর্সি, ছেলে মেয়ে উভয়ের ডিভোর্সি পাত্র চাই, ডিভোর্সি পাত্রী চাই, এরকম থাকে। অর্থাৎ এই সংখ্যা বেড়ে যাচ্ছে। বিয়ে তো ডিভোর্সের জন্য তো বিয়ে নয়, বিয়ে তো সংসার করার জন্য, সমাজ গঠনের জন্য বিয়ে। কিন্তু এই যে সমাজের অধঃপতন হয়েছে, কোথাও মতের মিল হচ্ছে না, এই যে মিল হচ্ছে না, বিয়ে তো আগেও হয়েছে, এই ডিভোর্স। এখানে কিন্তু দাদা, এখানে আমি ছোট্ট সাপ্লিমেন্ট করছি আপনাকে। দেখুন, আগে একটা সময় ছিল আমাদের মা ঠাকুমা বা কাকিমার সময়তে তাদের স্বামীর উপর, মুখের উপর কথা বলার কোনো জায়গা ছিল না, যেহেতু তারা হয়তো রোজগার করতেন না। এখন প্রচুর আছে যারা সার্ভিস মানে হোল্ডার আর কি আছেন, ফলে সেই সময় কোনো উপায় নেই। বাপের বাড়িতে গেলে বাপের বাড়ি বললো আবার কেন ফিরে এলি, ইত্যাদি ইত্যাদি। ফলে সেই জায়গায় তারা প্রতিবাদ করতে না পেরেও কিন্তু অনেক সময় বাধ্য হতেন মেনে নিতে। কিন্তু এখন যেহেতু মেয়েরা এখন অনেক বেশি পরিমাণে চাকরি বাকরি করছেন, তারা নিজস্ব মত একটা দিতে পারে, সেই ক্ষেত্রে হয়তো তাদের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই বলছি না এই কথা, যে অনেক সময় হতে পারে যে মতের মিল হচ্ছে না তার সাথে, যে সে একটা বলছে, তার হাজবেন্ড একটা বলছে, এখানে হয়তো কনফ্লিক্ট, সেখান থেকে কিন্তু আলাদা হচ্ছে। আমাদের মূল জায়গাটা ঠিক রাখতে হবে। বিবাহ মানে পরিবারকে ধরে রাখার কাজ সকলের, ঠিক আছে। আর এটা সমাজ নির্মাণের কাজ, এটা সমাজ নির্মাণের কাজ। এইটা যে আছেন বুঝতে পারছি না। হ্যাঁ, সমাজ নির্মাণে মানে পরিবার থাকলেই তো সমাজ হবে। পরিবারের পরে প্রথমে ব্যক্তি, তারপরে পরিবার, তারপরে সমাজ। আচ্ছা, তো সমাজ কিভাবে নির্মাণ হবে? পরিবার যদি না থাকে তো সমাজ নির্মাণ কি করে হবে? তারপরে দেশ, তারপরে ধর্ম। আচ্ছা, তো এই যে বিষয়গুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। তাই পরিবার ব্যবস্থাকে, পরিবারে আজকে কম বয়সে যুবক যুবতীদের আত্মহত্যা বেড়ে গেছে, ঠিক আছে, বেড়ে গেছে। কেন? তারা সিদ্ধান্ত নিতে পারে না। অর্থাৎ এই যে আগেকার দিনে আমরা বড় হয়েছি, আমার যে বয়স তো বড় হয়েছে, আমাদেরকে শাসন করেছে, অনুশাসনের শেখানোর জন্য শাসন করেছে। শাসনের মধ্যে বেত থাপ্পড় ইত্যাদি তো ছিলই, ঠিক আছে, হ্যাঁ, স্কুলেও হতো, ঠিক আছে হতো। কিন্তু সেই সময়তে ঠাকুমা, নাহলে মামা, নাহলে মামি, নাহলে পিসি কেউ বাঁচাতো, এই মারবি না আর হয়ে গেছে, ছেড়ে দে, নিয়ে সে আদর করতো। কেন হয়েছে করে সেটাকে শর্টিং করে দাও, সেটাকে ঠিক সমাধান করে দাও, এই কাজটা হতো। কিন্তু আজকে পরিবার ব্যবস্থা ভেঙে গেছে। কাকা নেই, জ্যাঠা নেই, ঠাকুমা নেই, দিদিমা নেই, আজকে মামা নেই। তো এই যে, তো এর জন্য মা বাবার সামনে ছেলে কি করছে সেটা জানে না, তারা কোথায় যাচ্ছে জানে না, তো তারা কিভাবে হচ্ছে জানে না। তো এই যে পরিবার ব্যবস্থাকে সুন্দর করে গড়ে ধরে রাখতে হবে, এই কাজটা করতে হবে সমাজের, নাহলে সমাজ সংগঠিত হবে না, সমাজকে সংগঠিত রাখা যাবে না। এই কাজ করতে হবে।
আজকে যুবকরা, আমি জানি গত বছর এই সব এলাকায় কোথাও একটা দিনের বেলা অফিসে একজন 22-23 বছরের তরুণ, সে একটা কোম্পানি থেকে বলে হ্যাঁ, সুইসাইড করেছিল, সুইসাইড করেছিল 14 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে দিনের বেলা 11টার সময়। তো তার অভিভাবক, সে আমার বন্ধু, আমাকে এই মেসেজ করেছে। তো মেসেজটা আমি দেখি বুঝতে পারছি না, ফোন করেছি, মানে কিছু একটা অঘটন সেটা বুঝতে পারছি, তো ফোন করেছি, কাঁদছে, ছেলে ইয়ে হয়েছে। দৌড়ে গেছি তার বাড়িতে, গিয়ে এই হলো, জানতে পারলাম যে সে কিছু 3-4 লাখ টাকার জন্য আচ্ছা আচ্ছা কিছু একটা গরমিল হয়েছে, কিছু হয় সে ঠকে গেছে, বা তাকে কেউ ঠগিয়ে নিয়েছে, বা কিছু একটা হয়েছে, বা সংক্রান্ত কিছু একটা হয়েছে। তো একটা যুবক, 23 বছরের যুবক, সে গাড়ি করে যাতায়াত করে, সে অন্তত 80-90 হাজার টাকা বেতন পায়। যদি 2-3 লক্ষ টাকার জন্য ইয়ে হয়, তো সিদ্ধান্তহীনতা। সে বুঝতেই পারলো না। সে ভাবলো যদি আমি বাবাকে বলি, বাবা কি ভাববে, মাকে যদি বলি, মা কি ভাববে। হ্যাঁ, 50-60-70 বছর বয়সে যদি কারো এরকম 5 লাখ টাকা তার ভাবনা হতে পারে, কিন্তু যুবক তো তার কাছে তো আছে। তো এই যে ভাবনাগুলো, আজকে বাড়ির মেয়েরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, ঠিক আছে, যাক, কোনো আপত্তি নেই। এমন একটা সময় এলো, এমন একটা বিপদের মধ্যে পড়লো, না সে বলতে পারছে, না মা বাবা বলতে পারছে, মা বলতে পারছে, বাবা বলছে, পাড়াপড়শিকে বলতে পারছে, সেখানে একটা অঘটন ঘটে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই জিহাদ নামে যা চলছে, এগুলো চলছে এই কারণে চলছে যে এইগুলো তারা বুঝতে পারে না কার সঙ্গে মিশবো, কতটা মিশবো, কীভাবে মিশবো। অর্থাৎ বলতে চাইছেন পরিবারের সাথে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপও তৈরি হয়ে যায়। সেই কারণেতে এই কাজগুলো আমাদের করতে হয়। পরিবার সব ঠিক থাকলে সমাজ ঠিক থাকবে, সমাজ ঠিক থাকলে দেশ ঠিক থাকবে, আর নাহলে সমস্যা তৈরি হবে। তাই এই দ্বিতীয় কাজ সঙ্গ করতে। সমাজের মধ্যে যে উঁচু নিচু ভাব এখনও রয়েছে, জাতপাতের অস্পৃশ্যতা ইত্যাদি সারা দেশে আছে, বাংলাতেও আছে, বিভিন্নভাবে অন্যভাবে আছে। তো এর থেকে তুলে আনতে হবে সবাইকে, সরিয়ে আনতে হবে সবাইকে। এই কাজ সঙ্গ করবে। পরিবেশ আজকে আমাদের দূষিত হয়ে যাচ্ছে, পর্যাবরণ, জল সংরক্ষণ করা ইত্যাদি এই কাজগুলো আর গাছপালা রক্ষা করা, গাছপালা লাগানো। হ্যাঁ, অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে, পৃথিবী গরম হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো সমাজের মাধ্যমে করবে, এই কাজ সঙ্গ করবে। তো এই ধরনের কাজগুলো সঙ্গ করবে, সেই কাজ সঙ্গের স্বয়ংসেবকরা এতদিন করেছে, বিভিন্নভাবে করেছে। এখন সমাজে ব্যক্তিদেরকে নিয়ে এই কাজ সঙ্গ করবে। আচ্ছা, এইটাই সঙ্গের শতবর্ষের কাজ। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করছি আপনাকে, আপনাদের রাজনৈতিক শাখা হলো বিজেপি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে রাজনৈতিক শাখা হলো বিজেপি। তো বিজেপি বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন শাসক দল, যেটাকে আমরা বলি আর কি। তো এই দল অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর আরএসএসের কাজকর্মে কিছুটা সুবিধা হয়েছে, বা গত সরকারের আমলে আপনাদের কাজের কি কোনো অসুবিধা হতো, যেটা মনে হচ্ছে না এই সরকারের আমলে আমাদের আর কোনো অসুবিধা নেই? সঙ্গের কাছে সমস্ত রাজনৈতিক দলই সমান। বিজেপি তো আপনাদের রাজনৈতিক শাখা। সঙ্গের কাছে সমস্ত রাজনৈতিক দলই সমান। সমস্ত রাজনৈতিক দলের কাছে সঙ্গ সমান কিনা সেইটা প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটা সেইটা। ভারতীয় জনতা পার্টি সঙ্গকে কিছু কাছের ভাবে, কেন সেইখানেও সংঘ মনোভাবাপন্ন ব্যক্তিরা সেই রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, সেই কারণে তারা সংঘকে নিজের কাছে ভাবে। সেটার লাভ থাকবেই। আজকে যারা পশ্চিমবঙ্গ লাভ থাকে মানে এটা বুঝতে পারলাম কথাটা, তার মানে যে বিজেপি আসার পর আপনাদের কিছুটা হলেও একটু তো লাভ হয়েছে বটেই।
এর কিছু লাভ হয়েছে, রাজনৈতিক লাভ হয়েছে, কিন্তু তাদের সরকার চালানোর জন্য সরকারি যে ভাবনা সেই ভাবনাতেই চলবে। আচ্ছা, সঙ্ঘের ভাবনার সঙ্গে সরকারি ভাবনার এক করা, এই কাজটা করতে হবে। এই কাজটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অন্য রাজনৈতিক দলেরতেও সরকারেতেও হয়েছে। বুঝতে পেরেছি। তার মানে 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 বিজেপির কাজে যতটা সম্ভব সংঘের যাতে একটা প্রভাব থাকে আর কি, সেটা সঙ্ঘের প্রভাব মানে কি সামাজিক বাড়ানো, যে ভাবনা, অবশ্যই সেটা অবশ্যই, আমি অন্য কিছু আমি বলছি না। আমি আপনাকে বলি যে উড়িষ্যায় নবীন পট্টনায়কের সরকার ছিল। নবীন পট্টনায়কের সরকার ছিল, তো ওখানে আমাদের ভাবধারায় পরিচালিত বিদ্যাভারতী বিদ্যালয় চলে। তো ওইখানে ভালো বিদ্যালয় চলে, সেইখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 100 জনের মধ্যে 60-70 জন আমাদের বিদ্যাভারতীর ছাত্র যারা তারাই হয়। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকার একবার খোঁজ খবর নিয়ে দেখলো যে কি করে হয়। আচ্ছা, তো সেই হওয়ার পরেতে তারা দেখলো যে তাদের ওইখানে পড়াশোনার কি মাধ্যমে পড়াশোনা করানো হয়, কী পদ্ধতিতে পড়াশোনা করানো হয়, শিক্ষকদের মানে বেতনমান কত, সব খোঁজ খবর নিয়ে টিয়ে যখন দেখলো যে বেতনমান সামান্য সরকারি এর থেকে অনেক কম, ছাত্র যারা তাদের ক্লাস অফ স্টুডেন্ট মানে সমাজে কোন শ্রেণী থেকে আসছে সেই রকম শ্রেণীর, সাধারণ শ্রেণীর থেকে আসছে, কিন্তু তাদের পঠন পাঠন ব্যবস্থাও অতি সাধারণ পঠন পাঠনের মাধ্যমে পঠন পাঠনটাকে জোরালো করা, যে শিক্ষার সঠিক মূল্যায়ন করে শিক্ষা দেওয়া, সেইটা করছে। এর কারণেতে তারা হচ্ছে। তখন নবীন পট্টনায়ক সরকারি সমস্ত স্কুলে এই পদ্ধতি, যে বিদ্যাভারতীতে যেভাবে পড়াশোনা করা হয় সেটা অ্যাডপ্ট করেছে। ঠিক আছে। আচ্ছা, তো সিকিমে তো তাই হয়েছে, গুজরাটেও বিজেপি সরকার, সেখানেও তাই হয়েছে। তো এইভাবেও হয়, তো সেইগুলো মেনে নেয়। কেন, সংঘ তো সমস্ত কাজ গঠনমূলক কাজ করে, সমাজের প্রত্যেকের জন্য ভাবনা ভেবে সংঘের ভাবনাটাই হচ্ছে সকলের জন্য। সেই কারণেতে সমাজ এর থেকে বাইরে যেতে পারে না, সরকার এর বাইরে যেতে পারে না। কিছু কিছু সরকার তারা বিরোধিতা করে যে তারা ভাবে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে যদি এটা করা হয়, তো তখন তারা করে না। মানে আগে সরকার কি এটা মনে করতো, তৃণমূল সরকার? তৃণমূল না, এখানে বলছি না, এটা আনকাট। ঠিক আছে, ওতে যাওয়া। আমি আপনার কাছে ছোট প্রশ্ন করছি, আপনি রাজনীতির লোক নন, আপনি আপাদমস্তক একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন সেবক, এক কথায়। তারপরেও বলছি যে দেশে এই যে আমরা যে আন্দোলন দেখলাম যন্তর মন্তর বা রাঁচিতেও যেটা হচ্ছে জেনজি মুভমেন্ট, যেটাকে আমরা বলি সবাই মিলে, যে আপনার কি কখনো মনে হয়, দেখুন একটা এতদিন ধরে আপনি আছেন, তা আপনার কাছে আপনি কংগ্রেস আমল দেখেছেন, সিপিএম আমল দেখেছেন, আপনি কংগ্রেস আমলে আপনি বললেন যেটা জরুরি অবস্থা সব, আপনাকে জেলেও যেতে হয়েছিল সংঘ করার জন্য আর কি। তো মানে আমার যেটা প্রশ্ন, যে আন্দোলনগুলোকে আপনি এতদিন ধরে দেখে আসছেন, তারপরে কি মনে হচ্ছে জেনজির যে আন্দোলনটা, সেই আন্দোলন সমস্তগুলোকে বললো যে তোরা মানে এগুলো আর ওই ধরনের আন্দোলন চলে না, এখন এই ধরনের আন্দোলন করাই দরকার? জেনজিরা রাস্তা অবরোধ করা, আমি বলছি যে রাস্তা অবরোধ করা, ট্রেন লাইন আটকে দেওয়া, ইত্যাদি ইত্যাদি, যে নর্মাল করছে। অনেক ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে রাজনীতি দলগুলো আন্দোলন করতে গিয়ে এরকম করেছে, রাস্তা অবরোধ করেছে, ট্রেন আটকেছে, অনেক সময় এখনো হচ্ছে, বলছি না যে সব এখনো হয় না। কিন্তু জেনজির যে মুভমেন্টটা, ককরোচ জনতা পার্টি, আমি নাম ধরেই বলছি ককরোচ জনতা পার্টি, যারা কিনা আপনার দিল্লি যন্তর মন্তর যেটা, সেটা কি মনে হয় সেই আন্দোলন, তাদের যে স্টাইলটা, সেটা সম্পূর্ণ সবার থেকে একটা আলাদা স্টাইল, স্বতন্ত্রতা আছে এই আন্দোলনের মধ্যে? আপনি কি এটা মনে করেন? জেনজি আর ককরোচ জনতা পার্টি এক না, আমি সেটা বলছি, আমি যেহেতু ওখানে আন্দোলনটার কথা বলতে গিয়ে আমি ওটার উদাহরণ দিলাম। জেনজিরা দেশ গঠনের প্রতিক্রত,
জেনজিরা সবসময় এটা আপনি সাধারণভাবে দেখবেন, একজন সাধারণ জেনজি বলে যে এজ গ্রুপকে Young, বলা হচ্ছে ইয়ং, Catch them young সব কথাই আছে। তাদেরকে আপনি যে 10 জনকে জিজ্ঞেস করে 10 জনেই তারা দেশের পক্ষে কথাবার্তা বলে। জেনজিরা দেশ বিরোধী হয় না। আচ্ছা, ঠিক আছে, একদম এটা সত্য। তারা পথিকৃৎ, তারা রাস্তা দেখায়, আজকের থেকে না, ক্ষুদিরাম বসুর সময় থেকে, ঠিক আছে, রাস্তা দেখে। কিন্তু এখানে একটা ছোট্ট কথা হ্যাঁ, বলি, সেখানে তো আপনাদের একজন কেরালার একজন এই যে নেতা যেটা বলেছিলেন মোহনদাস, টি জি মোহনদাস বোধহয় নাম, ঠিক আছে। ফাইনালি পুলিশ তাকে ধরেছে বোধহয় তার একটা মন্তব্যের জন্য, মানে এটা একটা সেটা- হয়েছে আর কি। সেটা সেগুলো ছেড়ে দিন, সেগুলো ছেড়ে দিন। কি আচ্ছা, কারণ, সেগুলো কারণ। আচ্ছা তো আচ্ছা, জেনজিরা জাতীয়তাবাদী হয়, জাতীয়তাবাদী থাকবে, এইটাই ঠিক আছে। এইবারে ককরোচ জনতা পার্টি, তারা যে দেখা গেছে, তার বিভিন্ন পরিসংখ্যান আছে, আপনাদেরকেও দিতে পারি, আপনাদেরকেও বলুন। দিতে পারি। বিভিন্ন যারা তারা একজনও দেশের পক্ষে নয়, জাতীয়তাবাদী নয়, তারা দেশ বিরোধী। অন্তত 25-26 জনের নাম আছে, তালিকা আছে, আপনাদেরকেও দিতে পারি। তারা তাদের আয় ব্যয়, তাদের জীবন শৈলী কী ধরনের, সেইগুলো বিচার করতে হবে। সেইগুলো রাষ্ট্রের হিতে না রাষ্ট্রের বিরুদ্ধে। মানে এটাকে আপনি মানে সবার উদ্দেশ্যে বলছেন নাকি আলাদা করে 25-26 জনের? ওই যে যারা নেতৃত্ব গ্রুপটার দিয়েছে, মধ্যে 25-26 যারা জনের কথা নেতৃত্ব দিয়েছে তাদের কথা বলছি, তাদের কথা বলছি। প্রমাণ আছে আপনার? হ্যাঁ আছে, যেমন তাদের যে জীবনশৈলী ইত্যাদি ইত্যাদি সব বিষয় নিয়ে। তো তারা আজকে হয়ে গেছে, তারা তাদের সঙ্গে আর নেই, সেই ককরোচদের কুচলে গেছে, ককরোচদের আন্দোলন আর নেই। তারা আজকে বিভিন্নভাবে এই ককরোচের নাম করে সারা দেশে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে, যেমন শ্রীলঙ্কা হয়েছে, যেরকম বাংলাদেশে হয়েছে, যেমন অন্যান্য দেশে হয়েছে। কিন্তু ভারতবর্ষের মানুষ জাতীয়তাবাদী, ভারতবর্ষের অধিকাংশ মানুষ জাতীয়তাবাদী। হ্যাঁ, 2-4 জন যাদের চেয়ার চলে গেছে, চেয়ারে আসতে পারবে না দূর দূর পর্যন্ত, তারা ভাবছে যে এখানে অস্থির অবস্থা টিকিয়ে রাখতে হবে, অস্থির করে রাখতে হবে। তারা চেষ্টা করছে, করে দেখুক। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রশ্ন করছি আপনাকে, যে আপনি যেহেতু যুব সমাজের কথা নিয়ে আপনার আলোচনা করছি এতক্ষণ, আপনি বললেন বা আপনাদের মত যেটা, বা আপনাদের মত যেটা বললেন, যে আজকের দিনে দাঁড়িয়ে যুব সমাজ কেন আরএসএস এর প্রতি আকৃষ্ট হবে, 1 নম্বর, বা আপনারাই তাদেরকে কাছে টানার জন্য, আপনাদের সংগঠনের মধ্যে আনার জন্য আপনারা কি রাস্তা বা পদ্ধতি কি, কোন কীভাবে হাঁটছেন আর কি, বা ভাবছেন, হাঁটাতে কথা ভাবছেন? আজকে যুব সমাজ, এই ককরোচ থেকে শুরু হলো, তো যুব সমাজ আজকে দিশা পাচ্ছে না, যুব সমাজ আজকে দিশা পাচ্ছে না, তাই তারা বিভ্রান্ত। তারা ভারতবর্ষের রাজনৈতিক যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলো তারা দেখছে, তারা দেখছে যে কেউ সফল নয়, কোনো রাজনৈতিক দল বা এইরকম কোনো সামাজিক সংগঠন তারা ভারতবর্ষে সফল নয়। সেই কারণে যুবকরা, তার মধ্যে দাদা বিজেপিও তো আছে, রাজনৈতিক দল তো, হ্যাঁ রাজনৈতিক দল, হ্যাঁ ঠিক আছে, হতে পারে। রাজনৈতিক দলে সব পারবে এরকম কথা নেই, রাজনৈতিক দল পারে না, কারণ তাদের একটা মাপদণ্ড আছে, সেই মাপদণ্ডের বাইরে তারা যেতে পারবে না। তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতি আকৃষ্ট হচ্ছে, যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 100 বছর ধরে সংগঠনকে এক ভাবনায়, একভাবে সারা দেশে চালাচ্ছে। আর এর সঙ্গে ক্রমাগত ভালো ভালো মানুষেরা এর সঙ্গে যুক্ত হচ্ছে, সমাজের প্রতিষ্ঠিত মানুষেরা এর সঙ্গে যুক্ত হচ্ছে। তো প্রতিষ্ঠিত মানুষরা কখন যুক্ত হয়? যখন দেখে যে সেই সংগঠনের আদর্শ, উদ্দেশ্য তাদের ভাবনার সঙ্গে আর মিলছে, তাদের ভাবনার সঙ্গে মিলছে, সমাজের ভাবনার সঙ্গে মিলছে, তখন তারা সেই সংগঠনের সঙ্গে যুক্ত হয়। তাই আমরা সারা দেশে দেখেছি, শতবর্ষের সময়ে
এরকম হাজার হাজার সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, তারা এমনকি অন্য বিজেপি ছাড়া অন্য রাজনৈতিক দলেরও যারা এরকম ব্যক্তিরাও সঙ্ঘের সম্পর্কে এসেছে। সমাজের বিভিন্ন বর্গের মানুষের সঙ্গে যুক্ত হয়েছে, যুবকরা হচ্ছে আজকে সঙ্গে রেজিস্ট্রেশন আর জয়েন RSS রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে যুবকরা অনলাইনে যুক্ত হচ্ছে হাজার হাজার। শুধু হিন্দুরা নয়, মুসলমান যারা তারাও যুক্ত হচ্ছে, আজকে তারাও যুক্ত হচ্ছে। তারাও দেখেছে যে সমাজকে সুন্দর করে পরিচালনা করার জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা তাদের প্রতি, মানে মুসলমানদের প্রতি কী ছিল, সেগুলো আজকে তারা মূল্যায়ন করছে। মূল্যায়ন করার পরে তারা সঙ্ঘের কাছে আসছে, সঙ্ঘের কাছে এসে তারা কাজ করতে চাইছে। তো এখানে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি, এটা যেহেতু আপনি এইমাত্র বললেন যে মুসলিমদের কথাটা আপনি তুললেন, RSS হচ্ছে একটা হিন্দুত্ববাদী সংগঠন। মুসলিম রাষ্ট্রমঞ্চ বা MRM যেটা আছে, যা সরাসরি RSS-এর শাখা সংগঠন, এ কথা বলবো না, কিন্তু RSS-এরই একজন প্রচারক ইন্দ্রেশ কুমার, তিনি এটা তৈরি করেছিলেন। প্রচারক, তিনি প্রতিষ্ঠা করেছিলেন বা তৈরি করেছিলেন আর কি। এটা রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ, রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ, সরি, RMM, তাই তো, RMM। হ্যাঁ, তো এই সংগঠন আমাদের পশ্চিমবঙ্গে মানে কিরমভাবে, মানে কতটা তারা, যেমন একদিনে কোনোদিন RSS-এর মতো অত বড় হবে না, তারপরে এই সংগঠনে কি সদস্য সংখ্যা বাড়ছে? তাদেরও বাড়ছে, তারাও কাজ করছে, তাদের সঙ্গেও যুবকরা আসছে, তাদের সঙ্গে ভালো বুদ্ধিজীবী, সেই সমাজের হ্যাঁ, মুসলিম সমাজের বুদ্ধিজীবী যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তারা যুক্ত হচ্ছে। বাংলাতেও যুক্ত হচ্ছে, সারা দেশেও হচ্ছে, বাংলাতেও হচ্ছে। আচ্ছা আচ্ছা, যদি কোনো প্রমিনেন্ট নাম কি বলা সম্ভব? ধরুন একজন কোনো প্রমিনেন্ট নাম যাদেরকে আমরা বলতে, আচ্ছা আচ্ছা ইনিও যুক্ত হয়েছেন, যদি আপনি মানে আপনাকে না, আমার কাছে না, এখন নেই, রেডি রেফারেন্স নেই। হ্যাঁ, রেডি রেফারেন্স নেই। এটা আবার একটা অন্য প্রশ্ন করছি আপনাকে, সেটা হচ্ছে যে তৃণমূল সরকারের সময় মানে আপনাদের শাখা যে যত ছিল তার থেকে এখন শাখা কি আরো অনেক বেড়েছে এর মধ্যে? সঙ্ঘের কাজ বাড়বে যে কোনো পরিস্থিতিতে। সংঘ সমস্ত পরিস্থিতিতে সঙ্গে কাজ বাড়ানোর জন্য চেষ্টা করে, কাজ কিভাবে করতে হবে সেটা ভাবে, ঠিক আছে, সেটা ভাবে। তো সঙ্ঘের কাজ প্রতিদিনের কাজ তো, আর তাই তার প্রতিদিন তার দেখাশোনা, নার্সিং করা, যাকে অনুশীলন করা, এগুলো থাকেই। তো সঙ্ঘের কাজ একদম খুব বেড়ে যাবে আর খুব শেষ হয়ে যাবে এরকম হবে না, ঠিক আছে। তো সঙ্ঘের কাজ প্রতি মাসে সঙ্ঘের স্বয়ংসেবকরা বসে, জেলাতে বসে, নগরে বসে, মানে মিটিং করে তাদের কাজ কি হয়েছে, কাজ তো প্রতিদিন করা কাজকে অনুশীলন করতে হয়। সেই অনুশীলনটা যদি সঠিকভাবে হয় তাহলে সেই কাজ পাকা থাকবে, ঠিক আছে। হ্যাঁ, বড় হবে না, কিন্তু যতটা থাকবে সেটা পাকা থাকবে। পশ্চিমবঙ্গেও সেই কাজটা পাকাও আছে, বড়ও হচ্ছে, ঠিক আছে। সারা দেশের সঙ্গে গ্রোথে হয়তো কিছু কম, 19-20, একদম 18-20 নয়, 19-20, 10-2 নয়, 10-2 না, 10-2 না, হ্যাঁ, 19-20 এই তফাতেই থাকে। তো সংঘ সেই কাজটা করছে। এখন সংঘ এই শতবর্ষে সারা বাংলাতে এই যে বিভিন্ন ধরনের কার্যক্রম আগে হয়েছে, মানে সংঘের স্বয়ংসেবকদের মানে পথ সঞ্চালন হয়েছে, তাতে অনেক স্বয়ংসেবকরা গণবেশে সঙ্গের ইউনিফর্ম পরে পথ সঞ্চালন, রুট মার্চ করেছে, বা এক জায়গায় অ্যাসেম্বল হয়ে শারীরিক কার্যক্রম করেছে, সেটা যেমন হয়েছে। হিন্দু সম্মেলন, সমাজের পক্ষ থেকে সাধু সন্তরা, বিভিন্ন মঠ মিশন, তারা হিন্দু সম্মেলন করেছে সঙ্ঘের শতবর্ষ উপলক্ষে, তাদের মাধ্যমে হয়েছে। তারা সঙ্ঘের শতবর্ষ উপলক্ষে তারা করেছে, মানে হিন্দুদেরকে মোটিভেট করে আর সংঘর সঙ্গে একাত্ম করার কাজ। এই প্রবুদ্ধ সম্মেলন, হ্যাঁ, এরকম প্রবুদ্ধ নাগরিকদের সম্মেলন হয়েছে, সেখানে
বিভিন্ন জেলাতে 300-400 প্রবুদ্ধ নাগরিকরা যুক্ত হয়েছেন। তো এই কাজগুলো তো হয়েছে। এখন যেটা চলছে আপনাদের যুব এখন যুব সম্মেলন। সম্মেলন চলবে। তো এই রকম যখন কাজ হচ্ছে, এরপরে এই কাজটা আমরা কতটা করলাম, আচ্ছা। তো সেইটা হচ্ছে সংঘের মূল কাজ হচ্ছে শাখা চালানো, ওটাই সংঘের একমাত্র কাজ। সংঘের কাজ হচ্ছে শাখা চালানো, প্রতিদিন এক জায়গায় আসা, একসঙ্গে চলা, মিলিত একসঙ্গে হওয়া। বলা, আচ্ছা, আচ্ছা। একসঙ্গে করা, ঠিক আছে? তো এই কাজটা আর সেপ্টেম্বরের শেষে থেকে শুরু করে অক্টোবরের বিজয়া দশমীর দিন বিজয়া পর্যন্ত। দশমী, যেহেতু বিজয়া দশমীর দিন পর্যন্ত, আপনাদের হ্যাঁ, সংঘ পর্যন্ত প্রতিষ্ঠার দিন ওটা। সারা দেশে সংঘের শাখা লাগবে। তো আমাদের বাংলাতেও আমরা মনে করছি 10,000 শাখা লাগবে। আচ্ছা। 10,000 শাখা, 10 দিন ধরে শাখা লাগবে, 10,000 শাখা লাগবে। ওটা বাংলা জুড়েই হবে। বা শুধু সারা বাংলা জুড়ে এখন 5,000-এর মতন আছে, সেটা 10,000-এর মতন শাখা হবে। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, সেই প্রথম প্রশ্নটাতে আবার আমাকে ফিরে যেতে ইচ্ছা করছে, হুম। যে এই যে কাজগুলো হচ্ছে আমরা কেউ মানে বাইরের লোক কেউ জানতেই পারছে না। মানে ব্যাপারটা এরকম নয় যে কোনো একটা জায়গাতে আপনি একটা হল ভাড়া করে করছেন না, বা কোনো একটা মাঠ ভাড়া করে মেরাপ খাটিয়ে করছেন, এরকম তো ব্যাপার নেই। না, মাঠে হচ্ছে, গ্রামে হচ্ছে, ঠিক আছে, হচ্ছে। এই জন্য সংঘ কাজকে বাইরের থেকে ঠাহর করা যাবে না, ঠিক আছে? সেই প্রশ্ন হাওয়া হ্যাঁ, হাওয়ার মতো। সেই জন্য সংঘের কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে হয়। আচ্ছা। এইবারে আপনার যদি মনে হয় যে না, সংঘের কাজ ভালো লাগছে না, সংঘ ঠিক না, যাওয়ার, এখানে আসার জন্য যেরকম কোনো লাগে না, ফিরে যাওয়ার জন্য লাগে না। মানে এন্ট্রি এক্সিট দুটো দরজাই খোলা আছে। হ্যাঁ, এন্ট্রি এক্সিট দুটো দরজাই খোলা আছে। হ্যাঁ, চোখ কান খুলে যেরকম, সেরকম চোখ কান খোলা রেখেই আসো, যাও। কিন্তু এইটা যে এখানে আসার পরে, দেখার পরে ফিরে যেতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা সংঘের দায়িত্ব। হ্যাঁ, ধরে রাখা, পারবে না, ধরে রাখা। এই জন্য এই কয়েক বছর আগে রতন টাটা নাগপুরে এসেছিলেন। বছর দুয়েক সরসংঘ চালকের সঙ্গে দেখা করবেন। রতন টাটা মানে মারা যাওয়ার 2 বছর আগে নাগপুরে এসেছিলেন। পরিবারের সবাইকে 20-25 জন এসেছিলেন। আসার পরে এসে সব গল্প স্বল্প আপ্যায়ন ইত্যাদি হয়ে গেল। হওয়ার পরে উনি বললেন যে আমি সংঘের শাখা দেখতে চাই, সংঘের শাখা দেখতে চাই। তো রতন টাটা এত প্রবীণ ব্যক্তি, আর সারা পৃথিবীর সবথেকে বড় শিল্পপতি, ধনী শিল্পপতি, তো তার কাছে তো মানে 70, 71, 72 ওই সময় অন্যতম ধনী তিনি। হ্যাঁ, ওই সময়তেই তার কাছে আজকের কম্পিউটার, মানে আজকের দিনে আমরা কম্পিউটার সারা বিশ্বে কোথায় কি হচ্ছে, কেমন হচ্ছে বুঝে যাই। তো ওইটা উনি ওই সময়, তো ওনার কাছে সঙ্গে শাখাটা দেখার কেন তিনি কোনোদিন কম্পিউটার খুঁজে পাননি আর কি, ওটা খুঁজে পাননি। তো উনি ওইটা ওই যে সঙ্গের শাখাতে অনুশাসন, লিডারশিপ ডেভেলপমেন্ট সঙ্গের ওই শাখাতে হয়, তাই ওই শাখা দেখার কথা আমরা সকলকে বলি। আচ্ছা আচ্ছা। সেইখানে একজন 13-14 বছর বয়সের, আমিও ছিলাম, মুখ্য শিক্ষক থেকে কাজ শুরু করেছিলাম। তো 13-14 বছর, 10 থেকে 13-14, 15-16 এই বয়সে শাখার মুখ্য শিক্ষক হয়, ফার্স্ট লিডার। আচ্ছা, আপনি তার মানে আরএসএস এ জয়েন করেছিলেন কত বছর বয়সে? আমি ওই 11 বছর বয়সে করেছিলাম, 1968-তে। আমার 57-তে জন্ম, 68-তে জয়েন, 11 বছর বয়সে জয়েন। বলুন। তো ওই শাখার মুখ্য শিক্ষক হচ্ছে লিডার। তার কথাতে ওই মাঠে যে মাঠের ফ্রেম, সেখানে যারা আসবে সঙ্গে, তাদেরকে সে 1 ঘন্টা পরিচালনা করবে। আচ্ছা। একদম নিয়ম করে 60 মিনিটের যোজনা আছে, সে যোজনাবদ্ধভাবে করবে মুখ্য শিক্ষক। মুখ্য শিক্ষকের তত্ত্বাবধানে সমস্ত স্বয়ংসেবক কাজ করবে। সেই দিন যদি সেই শাখাতে পূজনীয় সরসংঘ চালক আসেন, তাকেও তার কথা শুনেই চলতে হবে, তাকেও তার অনুশাসনটাই মুখ্য শিক্ষকের অনুশাসনেই থাকতে হবে, অনুসরণ করতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বুঝতে পেরেছি। এইটাই রতন টাটা দেখতে চেয়েছেন, এটাই সমাজকে দেখতে হবে।
আপনাকেও দেখতে হবে। আচ্ছা দাদা, লাস্ট প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, যে এখন যেহেতু রাজ্যে বিজেপি, অনেকেই বলে যে এই তো কত বছর বিজেপি করছি, অমুক করছি তমুক করছি, বিজেপি প্রথম থেকে তো আমি বিজেপি করতাম, কিন্তু তার পাশে চালু হয়ে যায়। আমি তো সংঘের সাথে বহু বছর ধরে যুক্ত। এই নাগপুর গেছি, কেউ বলছে নাগপুর গিয়ে ট্রেনিং করেছে, কেউ বলছে দিল্লিতে গিয়ে ট্রেনিং করেছে, কেউ বলছে বম্বেতে গিয়ে ট্রেনিং করেছে, কথার কথা বলছে, এরকম নানান রকম কথা শুনি। তো ব্যাপারটা হয়ে গেছে কি জানো, সাধারণ মানুষ কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়ছেন যাচ্ছে যখন, মানে অনেকটা সে একটা কোম্পানি, সে তালমিস্ত্রির মতন, কোনটা আসল কোনটা নকল, ছবি আর সই দেখবো নাকি ছবি আর সই দেখে প্রতারিত হবো, ওটা লোকে বুঝতে পারছে না। তো সাধারণ মানুষ এটাকে কীভাবে এই সন্দেহটাকে তাদের নিরসন করবেন? কারণ কোনো একটা সংঘের নাম করে তো কোনো বাজে কিছু তো করতে পারে, কথার কথা বলছি আর কি। করতে পারে, বেশি দিন চলবে না, সেগুলো চলবে না। ওইটা আমি আগে বলেছি, প্রথমেই বলেছি, আপনি 4 জন স্বয়ংসেবককে দাঁড়া করে দিন, 4টে একরকমই লাগবে একই দেখতে। রকম মনে হবে। তো না, আপনারা কি এগুলো কি ফলো করছেন দাদা? ওইটা তো তারা জানে না। আচ্ছা, ওইটা তো তারা জানে, আপনি যাদেরকে বোঝাতে চেয়েছেন তারা তো ওইটা জানে না। তাই ওইটা বেশি দিন থাকবে না, ধরা পড়ে যাবে। তো অনেক ধন্যবাদ বিপ্লব দা। বেশ।